শুভ সন্ধ্যা। একাডেমি অফ ফোকলোরের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। একাডেমি অফ ফোকলোর বিগত কয়েক মাস ধরে লোক সংস্কৃতি বিষয়ক একাধিক বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করেছে। ইতিমধ্যে কয়েকজন বিশিষ্ট লোক সংস্কৃতিবিদের তাদের স্মারক বক্তৃতামালারও আয়োজন করেছে। এছাড়াও মাঝে মাঝে বিশেষ বক্তৃতা হিসাবেও একাধিক বক্তৃতা তারা আয়োজন করেছে। লোক সংস্কৃতির মানুষ যারা, তাদের কাছে লোক সংস্কৃতির নানা আঙ্গিককে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে খুব সম্প্রতি 5 দিনের একদম সেমিনার আলোচনা আয়োজন করেছিল। প্রায় প্রতিদিন 3 জন বক্তা সেই আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং লোক সংস্কৃতির নানা আঙ্গিক যেগুলো ছাত্রছাত্রী এবং গবেষকদের কাজে লাগে সেই বিষয়গুলো নিয়েও বিশিষ্ট আমাদের অভিজ্ঞ যারা গবেষক তারা সেই বিষয়গুলো আলোচনা করেছিলেন। এই আঙ্গিকের ধারায় আমরা এবার একটি নতুন সংযোজন করছি। আমাদের একাডেমি অফ ফোকলোর এবার বাংলাদেশের লোক সংস্কৃতি গবেষকদের একটা আলোচনার শিবির আয়োজন করছে। তার আজ প্রথম আলোচনা। এই প্রথম আলোচনায় আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি আজকে আমাদের অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, তিনি বাংলাদেশের বাংলা একাডেমি ঢাকাতে অবস্থিত ফোকলোর উপবিভাগের উপপরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতান। আমি ডক্টর আমিনুর রহমান সুলতানকে একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আজকের যে বিষয়টি বলবেন সেই বিষয়টি হলো বাংলাদেশের ফোকলোর ও শামসুজ্জামান খান। আপনারা জানেন, যারা লোক সংস্কৃতি চর্চা করেন বা বাংলা সাহিত্য নিয়ে যারা চর্চা করেন, তারা শামসুজ্জামান খান সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক ধারণা বা তার কাজকর্ম সম্পর্কে একটি ধারণা সকলের আছে। বাংলাদেশে আমরা যদি লোক সংস্কৃতির আঙ্গিকে দেখি, বাংলাদেশের লোক সংস্কৃতির চর্চার ক্ষেত্রে এই শামসুজ্জামান খানের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি অন্যতম একজন ব্যক্তিত্ব। তিনি একসময় বাংলাদেশের এই বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। বাংলাদেশের যে লোকজ সংস্কৃতির যে গ্রন্থমালা প্রকাশিত হয়েছে প্রায় 64 খণ্ডে 64 জেলার, সেই যে গ্রন্থমালা তিনি সম্পাদনার কাজ করেছিলেন এবং 114টি খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালারও সম্পাদনা করেছেন। 2009 সালে বাংলাদেশের আধুনিক যে ফোকলোর রূপকার হিসাবে তিনি চিহ্নিত করে সেই দেশের অর্থাৎ বাংলাদেশের একজন ব্যক্তিত্ব হিসাবে তাকে বাংলাদেশের 21 পদক তাকে বাংলাদেশ সরকার তাকে ভূষিত করেন। এইরকম একটি ব্যক্তিত্ব সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। আজকের যিনি বক্তা রয়েছেন সেই সম্পর্কে লোক সংস্কৃতি, বাংলাদেশের ফোকলোর চর্চা এবং শামসুজ্জামান খান সেই সম্পর্কে বিস্তারিত আজকের বলবেন আমাদের কাছে ডক্টর আমিনুর রহমান সুলতান। ডক্টর আমিনুর রহমান সুলতান সম্পর্কে যদি আমরা একটু প্রাথমিক ওনার পরিচিতি তুলে ধরি আপনাদের কাছে, তিনি একটু আগেই বললাম আলোচনা শুরুতে, তিনি উপপরিচালক ফোকলোর উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা, বাংলাদেশ। ওনার জন্ম 1965 সালের 31শে ডিসেম্বর ময়মনসিংহ অঞ্চলের ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়ার খৈরাডি গ্রামে। আমরা ময়মনসিংহ বলতে ময়মনসিংহ গীতিকার কথা জানি। সেই অঞ্চলের মানুষ হচ্ছেন আমিনুর রহমান সুলতান সাহেব। তিনি একাধারে কবি এবং লোক সংস্কৃতি বা ফোকলোর চর্চা এবং মুক্তিযুদ্ধের তিনি গবেষক। তিনি উচ্চশিক্ষা লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কবিতা,
প্রবন্ধ, গবেষণা ও শিশু সাহিত্যের বিষয়ে তিনি প্রায় 50টারও অধিক তিনি গ্রন্থ রচনা করেছেন। আমরা যদি ফোকলোর বিষয়ক গ্রন্থের দেখি, তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ কাঙালিনী সুফিয়ার জীবন ও গান, লোকজ নজরুল ও লেটু গান, লোকগানে বঙ্গবন্ধু, লোকনাট্যে ঘাটু গান, হরেক পেশায় লোকশিল্প, আধুনিক ফোকলোর সাধক শামসুজ্জামান খান। ডক্টর আমিনুর রহমান সুলতান সাহেব 64 জেলার যে লোকজ সংস্কৃতির গ্রন্থমালা প্রকাশিত হয়েছে, যার সম্পাদনায় শামসুজ্জামান খান, তার সহযোগী সম্পাদনার কাজ তিনি করেছেন এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা একাডেমি ফোকলোরের পত্রিকার তিনি নির্বাহী সম্পাদক। লোক সংস্কৃতি অর্থাৎ ফোকলোর ছাড়াও তিনি অন্যান্য একাধিক গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হলো বাংলাদেশের কবিতা উপন্যাস মুক্তিযুদ্ধের চেতনায়, দ্বিতীয় বাংলাদেশের কবিতা রাজনৈতিক চেতনা, কবিতা বিষয়ক যদি আমরা গ্রন্থ দেখি, লোক গল্পের কবিতা, পালসি যাবে না সাঁতার যাবে, সাধুর কর, জলের সিঁড়িতে পা প্রভৃতি। তো এইরকম একজন একাধারে কবি, একাধারে প্রবন্ধকার, একাধারে ফোকলোর চর্চার, একাধারে মুক্তিযোদ্ধার গবেষককে আমরা পেয়েছি ডক্টর আমিনুর রহমান সুলতান সাহেবকে। আমি ডক্টর আমিনুর সুলতান সাহেবকে বাংলা আমাদের যে একাডেমি অফ ফোকলোর, সেই ফোকলোর তরফ থেকে আবারও তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি তার যে মূল্যবান বক্তব্য বাংলাদেশের ফোকলোর ও শামসুজ্জামান খান এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। স্যার, এবার আপনি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক বিজন কুমার মন্ডল, পশ্চিমবঙ্গ ভারতের একাডেমি অফ ফোকলোর আয়োজিত বিশেষ আন্তর্জাতিক বক্তৃতা অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আয়োজকদের বিশেষ করে ফোকলোরবিদ মাধুরী সরকার সহ নেপথ্যের যারা কলাকুশলী তাদেরকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। মূল প্রবন্ধে প্রবেশের আগে দু একটি কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের লোক সংস্কৃতি এবং ফোকলোর বিষয়টা কি। আসলে লোক সংস্কৃতির প্রতিশব্দ হিসাবেই কিন্তু ফোকলোরকে গ্রহণ করা হয়েছে, আধুনিক যে ফোকলোর। কিন্তু বিশেষ একটি সময় ছিল যখন লোক সংস্কৃতি বলতে কেবলমাত্র লোক সাহিত্যকে বোঝাতো, এবং সেই সময়টি ছিল খুব বেশি দিনের পুরনো নয়। তখন সংগ্রহের কাজটি বেশি হয়েছে, সংরক্ষণ বলা চলে যা হবার তুলনামূলকভাবে তেমন হয়নি, কিন্তু যা হয়েছে তাও খারাপ নয়। সেক্ষেত্রে জসিমউদ্দিন, মোহাম্মদ মনসুরউদ্দিন, আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং মজারুল ইসলাম, তাদের নাম স্মরণ করতেই হয়। আশরাফ সিদ্দিকী, তিনিও অন্যতম। তবে কেবলমাত্র মজারুল ইসলামকে আলাদা করে রেখে অন্যান্য যারা আছেন তারা কিন্তু সংগ্রাহকের কাজটাই বেশি করেছেন এবং সংরক্ষণ করার চেষ্টা করেছেন এবং কিছু কিছু প্রকাশনা অগ্রসর হয়েছেন। তো আমরা ওই লোক সাহিত্য লোক সংস্কৃতি আওতায় আসতে আসতে বা ফোকলোরের বিষয় হতে হতে যথেষ্ট সময় লেগে গেছে। তার প্রথম যে সিঁড়ি বা ধাপ, সে কাজটি আমাদের করে যান মজারুল ইসলাম, এবং তার পরবর্তী সময়ে সেই আধুনিকতাকে
আমরা বলবো যে একেবারে নতুন করে রূপ দেয়া এবং ফোকলোর করে তোলা এবং ফোকলোরের কেবলমাত্র একটি বিষয় যে লোকসাহিত্য তাকে শনাক্ত করে দেওয়া এবং সেখান থেকে ফোকলোরকে সমৃদ্ধ করে নেওয়া এবং সেই কাজটি কিন্তু করেছেন শামসুজ্জামান খান। তো বাংলাদেশের যে ফোকলোর বিষয়, সেক্ষেত্রে এখন আমরা বলবো যে কেবলমাত্র লোকসাহিত্যই নয়, আর লোকসাহিত্য বলতে তখন কেবলমাত্রই আপনার প্রবাদ প্রবচন, লোককথা, লোককাহিনী, জনশ্রুতি বা কিংবদন্তি, এই বিষয়গুলো কিন্তু কেবলমাত্র মানে বলবো একেবারে সীমায়িত ছিল। কিন্তু যখন আমরা আধুনিক ফোকলোরের দিকে তাকাবো বা আধুনিক ফোকলোর প্রতিষ্ঠা যখন থেকে হয়েছে, তখন থেকে বলবো যে ফোকলোরের একটি জেনরা হিসাবে বিবেচিত লোকসাহিত্য, আর সেখানে নানান বিষয় যুক্ত হয়েছে, সে লোকসঙ্গীত, লোকনাট্য, লোকখাদ্য, লোকক্রীড়া, আপনার লোক সংস্কার, লোকাচার, ব্রত, এই যে জিনিসগুলো সবকিছু আমাদের সম্মেলনে চলে আসছে। ফলে আমরা ওই আধুনিক যে ফোকলোর, ওই ফোকলোরের একটি জেনরা হিসেবেই বিবেচনা করব আমাদের লোকসাহিত্যকে। তো সেই অবস্থান থেকে আমরা শামসুজ্জামান খানকেই দেখব। শামসুজ্জামান খান জন্মগ্রহণ করেছেন 1 আষাঢ় 1344, যা 15 জুন 1937 সালে। মৃত্যুবরণ করেছেন 14 এপ্রিল 2021, 1 বৈশাখ 1428। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমাদের যে বৈশ্বিক মহামারী থেকে তিনিও রেহাই পাননি। আমি আমার মূল প্রবন্ধ শুরু করছি। বাংলাদেশের ফোকলোর চর্চার গুরুত্বপূর্ণ বাক বা যুগ সৃষ্টির সময় বা বাংলাদেশের আধুনিক ফোকলোর চর্চার সংযোগ সেতুটির সময়কাল বলা যায় 20 শতকের 80 দশকের মধ্য সময় থেকে। সংযোগ সেতুটি নির্মাণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রয়েছে লোকবিজ্ঞানী শামসুজ্জামান খানের। তবে এর আগেও যে আধুনিক ফোকলোর চর্চা বাংলাদেশে হয়নি এমন নয়। মোহাম্মদ মনসুর উদ্দিন, মজারুল ইসলাম, আব্দুল হাফিজের নাম উল্লেখযোগ্য, কিন্তু আধুনিক ফোকলোর রূপকারের দায়িত্ব পালন করেছেন শামসুজ্জামান খান। তিনি অবশ্য সাহিত্যের প্রবন্ধ ও গবেষণায় ততদিনে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন মীর মোশাররফ হোসেনের সাহিত্য সৃষ্টির নতুন ভাবনা সৃজনে। বাংলা একাডেমিতে চাকরি সূত্রে সংস্কৃতি বিভাগ থেকে অবহেলিত ফোকলোর বিভাগে বদলি সূত্রে ফোকলোর চর্চায় নিজেকে সম্পৃক্ত করেন। 1428 সনের 1 বৈশাখ 2021 সালে তিনি যে মৃত্যুবরণ করলেন, তার আগ পর্যন্ত আমরা বলবো যে আধুনিক ফোকলোর চর্চায় নিজেকে বিশিষ্ট এবং আধুনিক ফোকলোর চর্চার প্রতিকৃতির স্থানে তিনি অধিষ্ঠিত করতে নিজেকে সামর্থ্যবান করে তুলেছিলেন। আধুনিক ফোকলোর চর্চায় ফোকলোরের তাত্ত্বিক ও গবেষণা পদ্ধতির প্রবন্ধ উপস্থাপন করে আধুনিক ফোকলোর চর্চার ধারার বিচারে তিনি অদ্বিতীয়। ফোকলোর বিষয়ক তার একাধিক প্রবন্ধ এবং গ্রন্থ পাঠের প্রতিফলন আমরা দেখতে পাই। বাংলাদেশের মতো পৃথিবীর যে কোনো দেশে প্রাচীনকালে ফোকলোরকে বিবেচনা করা হতো ঐতিহ্যিক সংস্কৃতি হিসাবে। ফোকলোরের প্রেক্ষাপটে আমাদের ঐতিহ্যের সংস্কৃতির ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সাধারণ লোকসমাজ, লোকায়ত দর্শন এবং বাংলার জাগরণে লোকায়ত ও লোকসংস্কৃতির ভূমিকা সম্পর্কে তার সুচিন্তিত ও গবেষণা লব্ধ অভিমতের পরিচয় পাওয়া যাবে। 1843 সালে ইংল্যান্ডের পুরাতত্ত্ববিদ জন থমস ঐতিহ্যের সংস্কৃতিকে ফোকলোর নামে বিদ্যাশাখা ডিসিপ্লিন হিসাবে অভিহিত করার পর পৃথিবী জুড়ে তা গ্রহণযোগ্য হয়ে ওঠে। বাংলাদেশের ফোকলোর তাত্ত্বিকগণ ফোকলোর নামটিকেই গ্রহণ করেছেন। তবে ফোকলোর নাম গ্রহণের পূর্বে
ঐতিহ্যগত সংস্কৃতি এবং লোকসাহিত্য হিসেবে প্রতিভাত ছিল। এর ইতিহাস পর্যালোচনা করে আমাদের ঐতিহ্যগত সংস্কৃতি সম্পর্কে শামসুজ্জামান খান যে ইতিহাসকে সামনে এনেছেন তা থেকে আমাদের ঐতিহ্যের বৈশিষ্ট্যের প্রাথমিক চিত্র তুলে ধরা হয়েছে বলা যায়। সাংস্কৃতিক ইতিহাসের পটে শামসুজ্জামান খানের পর্যবেক্ষণ প্রসঙ্গত উল্লেখ করা হলো। উদ্ধৃতি: বাংলাদেশের ফোকলোর আমাদের লোকমানস ও লোকজ বিশ্ববিখ্যাত নির্মাণে প্রাচীনকাল থেকে দিক নির্দেশক ভূমিকা পালন করে এসেছে। এদেশের বিপুল সংখ্যক মানুষ ছিল নিরক্ষর, তবুও আশ্চর্যজনকভাবে একথা সত্য যে ব্যাপক গ্রামীণ জনগোষ্ঠী তাদের ঐতিহ্যগত সংস্কৃতি থেকে যে জীবনরস, বিবেচনা শক্তি, বিচার শক্তি ও বিশ্ব দৃষ্টি লাভ করেছে, তাদের মানবীয় গুণাবলী বৃদ্ধি ও শ্রেয় চেতনার উৎকর্ষ সাধনে তার গুরুত্ব ছিল এবং সেই গুরুত্ব অনেক বেশি। প্রবহমান লোকসংস্কৃতি গ্রামীণ সমাজে চালু রেখেছে এক সুস্থ সামাজিক মিথস্ক্রিয়া, যা মানুষের মৌলিক মান ও সংহতির ক্ষেত্রকে করেছে প্রশস্ত। উদ্ধৃতি শেষ। আমাদের যে লোকসংস্কৃতি তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের গুরুত্ব, আর এ সংস্কৃতি আবহমান বাংলার গ্রামীণ যে জীবন যাপন সেখানে গড়ে তুলেছে এমন এক মানবিক সৌহার্দ্যময় যা লোক সংস্কৃতির পাটাতন হিসাবে কাজ করেছে বলে তিনি ব্যাখ্যা করেছেন। প্রাচীনকালের সাধারণ মানুষের প্রকৃত দর্শন অর্থাৎ লোকায়ত দর্শন যে সামাজিক সাংস্কৃতিক পটভূমিতে গড়ে উঠেছে, এক্ষেত্রে শামসুজ্জামান খানের ব্যাখ্যা তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, উদ্ধৃতি: বাংলা সাহিত্যের আদি কবি বাংলা দোহাকারদের রচনায়ও মানুষকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। ভাবক সাধকদের জীবন চর্চায় লোকমানুষের লোকায়ত দর্শনের ইহজাগতিক ধ্যান ধারণা ধীরে ধীরে বিকশিত হয়েছে, গড়ে উঠেছে পরস্পর সম্পর্কযুক্ত ও পরমত সহিষ্ণু এবং সাংস্কৃতিক পদ্ধতি, কালচারাল সিস্টেম, বৌদ্ধ ও জৈন ধর্ম দর্শন এবং অথর্ব বেদের মানবিক অন্তঃসার যেমন মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, এমনি নানা লোকধর্ম কাল্ট এক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে বরং পরস্পরের মধ্যে সহাবস্থানের পথ করে নিয়েছে। উদ্ধৃতি শেষ। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর মন্তব্যকে বিশ্লেষণ করে ভারতীয় সংস্কৃতিতে যে বহুজাতিক সংস্কৃতির সমন্বয় ঘটেছে এবং শক্তিশালী সমন্বয়বাদী সংস্কৃতিতে বিকাশ লাভ করেছে সে জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। প্রাচীন ও মধ্যযুগের লোকায়ত মৌখিক সাহিত্যতে মানুষের অধিষ্ঠান ঈশ্বরের উপরে এবং এই ধারা আরো গভীরতা পেয়েছে দ্বিজ দাস আর পরে লালন শাহ ফকিরের কবিতায়, এমনকি হাসন রাজা, বাউল দুদ্দুসা থেকে শুরু করে বিংশ শতাব্দীর জালাল খাঁর গানের তত্ত্ব বর্ণনায় যোগ করেছেন। লোকায়ত দর্শনও লোক সংস্কৃতিতে তখন নবশক্তি লাভ করে। বলা যায়, মুসলিম আগমনের পর চৈতন্য যুগের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অদ্বৈতবাদ সোহম এবং মুসলিম সুফি তত্ত্বের আনাল হক প্রভাবে জীবাত্মা পরমাত্মার অভিন্নতা প্রতিফলিত হয়ে মানুষ খোদা বা ভগবানের সত্তার অংশ হিসেবে বিবেচিত হয়েছিল। প্রাচীন ও মধ্যযুগ থেকে আমাদের সামাজিক পটভূমিতে বাংলার লোকায়ত বাগ্মীয় পরিবেশনা কলা দুটি স্পষ্ট রূপে প্রতীয়মান। এক, বৌদ্ধ জৈনদের প্রাকৃত ধারা, দুই, ব্রাহ্ম পণ্ডিতদের শিষ্ট ধারা প্রত্যক্ষ ছিল। ব্রাহ্মণ লেখক পণ্ডিতদের মতো বৌদ্ধ জৈনদের প্রাকৃত ধারা, বৌদ্ধ বজ্রযানিক ও শৈব নাথপন্থী গোষ্ঠী সিদ্ধাচার্য ভিক্ষুরা রাজসভার মনোরঞ্জন ও পণ্ডিতদের জন্য লেখেন নাই। তারা সাধারণত মানুষের স্তর থেকে উঠে আসা এবং তারা লোকশিক্ষার চর্চা ও লোকদর্শনে মানব মাহাত্ম্যের কথা প্রচার করতেন। সর্বপ্রাণবাদী অনুসারীরাও ছিলেন যারা আদিম বস্তুবাদী দর্শনে বিশ্বাসী। যে কোনো বস্তুর ভেতর প্রাণের সন্ধান করেছেন তারা, এজন্য প্রাণের প্রকাশ লক্ষ্য করেছেন সকলেই। ইচ্ছাশক্তিতে সকল বস্তুর প্রাণকে তারা বশ করার সাধনা করতেন। তারা জাদু বিশ্বাসকে গুরুত্ব দিতেন। তাদের বিশ্বাস ছিল আপন ইচ্ছাশক্তি ও গভীরতর নিষ্ঠায় প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশকে বশ করে মানুষ নিজের আয়ত্তে নিতে পারে। সময়ের পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে লোকায়ত যে দর্শন তার দ্রুতই রূপান্তর ঘটতে থাকে।
ঊনবিংশ শতাব্দীর কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য। এই শতাব্দীতে বাংলার জাগরণকে অনেকে নবজাগরণ বলেছেন, আবার অনেকে খণ্ডিত হিসাবে বিবেচনা করেছেন। খণ্ডিত ভাবার অন্যতম কারণ হচ্ছে নগরে বা শহরে পাশ্চাত্যের প্রভাবে মধ্যবিত্ত ও শিক্ষিত সমাজে নবজাগরণের যে ঢেউ আশ্রয়ে পড়েছিল তা স্পর্শ করতে পারেনি গ্রামীণ লোক সমাজকে। বরং গ্রাম বাংলার কৃষিভিত্তিক সামন্ততান্ত্রিক সমাজেও এক ধরনের মানবিক চেতনা সমৃদ্ধ সামূহিক ঐক্য চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশ ঘটেছিল। ঊনবিংশ শতাব্দীর আগে লোকসংস্কৃতির ইতিহাসে লোকসমাজের ভেতর থেকে যে জাগরণ ঘটেছিল তা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি জাতির জন্য। বিষয়টিকে শামসুজ্জামান খান সময় ও সমাজের গভীর থেকে উপলব্ধি করেছেন। 19 শতক বা ঊনবিংশ শতাব্দীর বাঙালি তথা আবহমান বাংলার মানুষের জন্য ঐতিহাসিক এবং জীবনযাপন পাল্টে যাবার কালের সূচনা করে। নবজাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে। আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। এক, শামসুজ্জামান খান খোলাসাভাবে দেখিয়েছেন ঊনবিংশ শতাব্দীতে বাংলার জাগরণ সর্বত্র হয়নি, হয়েছে খণ্ডিত। খণ্ডিত অর্থে যে শহরের হিন্দু সমাজের শিক্ষিত উচ্চ ও মধ্যবিত্ত সমাজে তা প্রত্যক্ষ হলেও গ্রামের অধিকাংশ কৃষিজীবী মুসলমান ও শিক্ষায় অনগ্রসর নিম্ন শ্রেণীর ঘটেনি। না ঘটার কারণ যেটি, তাকে আমি আরেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করতে চাই, যে বিষয়টি লোকসংস্কৃতির বিকাশের সঙ্গে সম্পর্কিত। শামসুজ্জামান খান তার প্রবন্ধে দেখিয়েছেন, উদ্ধৃতি, শিক্ষাক্ষেত্রে অনগ্রসর গ্রামের মানুষের মধ্যেও জাগরণ ঘটেছিল। একে আমরা লোকদর্শন হিসেবে অভিহিত করতে পারি। লোকদর্শনের মূল ভিত্তি ছিল অসাম্প্রদায়িক মূল্যবোধ ও মানবিক চেতনা। এক্ষেত্রে ভূমিকা ছিল যোগী, তান্ত্রিক, বৈষ্ণব, সুফি, বাউল এবং কবিয়াল ও বয়াতিদের সমন্বিত চিন্তা। এরাই আমাদের উপহার দিয়েছিল মানবিক কল্যাণ চিন্তা, শুভবুদ্ধি এবং পরমত সহিষ্ণুতার মানব শ্রেষ্ঠত্বের দর্শন, লোকদর্শন। উদ্ধৃতি শেষ। ঊনবিংশ শতাব্দীর পাশ্চাত্য প্রভাবগত খণ্ডিত জাগরণ বাংলাদেশের বিস্তীর্ণ তৃণমূলে কোনো প্রভাবই ফেলতে পারেনি, কিন্তু ওই গ্রামীণ সাধক, মরমিয়া ও আউল বাউল ফকিরদের লোকজ দর্শন বাঙালিকে একটি ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ জাতীয় চেতনায় ঋজু করেছিল। শামসুজ্জামান খান যথার্থই বলেছেন, উদ্ধৃতি তুলে ধরছি, আমাদের বিবেচনায় বাংলায় গ্রামভিত্তিক ব্যাপক নবজাগরণের মূলে আছে লোকদর্শন ও তার উপজাত লোক সংস্কৃতি, যা ফোকলোর। শুধু সামাজিক সুস্থতা, মানবিক মূল্যবোধ ও বিচার বুদ্ধি নয়, গোটা গ্রাম বাংলাকে এক উদার মানবিক চেতনায় দীপ্ত করার ক্ষেত্রে লোকদর্শন এবং তার সাধক, ভাবুক, কবিয়াল, বয়াতি ও গায়নদের ভূমিকাই প্রধান। এই জাগরণ গুরুত্ব ও ব্যাপকতায় 19 শতকের নগর ভিত্তিক জাগরণের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের উদ্ভবের ক্ষেত্রেও লোকসংস্কৃতি ও সমন্বিত জীবনযাত্রা নির্ভর এই জাগরণের গুরুত্ব বেশি বলেই মনে হয়। উদ্ধৃতি শেষ। অর্থাৎ আদিম বস্তুবাদী দর্শন, মধ্যযুগের লোকায়ত মৌখিক সাহিত্যের মানুষের শ্রেষ্ঠত্ব এবং মধ্যযুগেই সর্বপ্রাণবাদী ও ব্রাহ্মণ অভিজাতদের তথাকথিত ধর্মবিশ্বাসের মধ্যে মৌলিক পার্থক্য, বৈষ্ণব সহজিয়া দর্শন ও মুসলিম সুফিবাদী দর্শনের সমন্বয়ে লোকায়ত দর্শন যে নবশক্তি লাভ করে, এসবকে গুরুত্বে এনেছেন তিনি। এর মধ্যে দিয়ে যে বাঙালির একটি ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ জাতীয় চেতনায় ঋদ্ধ গ্রামীণ সাধক, মরমিয়া ও আউল বাউল ফকিরদের লোকজ দর্শন প্রতিষ্ঠা পায়, এই বিষয়টিও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তিনি। কিন্তু এমন একটি সময় আসে যখন লোকসংস্কৃতি একটা অস্থিরতার তাল অতিক্রম করে। গ্রামাঞ্চলে নতুন কোনো ধারাও সৃষ্টি হয় না। এরই মধ্যে আশাব্যঞ্জক নতুন প্রবণতা লক্ষ্য করা যায় রূপান্তরিত লোকজ উপাদানে। পাকিস্তান আমলে পাকিস্তানি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছায়ানট। ছায়ানট হচ্ছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক সংগঠন। সেই নববর্ষকে বরণ করার মধ্য দিয়ে স্থানটি রমনার বটমূল, ঢাকার। আবার 1989 সালে স্বৈরাচার ধর্মান্ধতার বিরোধিতা করে চারুকলা ইনস্টিটিউট যে মঙ্গল শোভাযাত্রার সূচনা করে, তা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিণত হয়ে যায়। লেখকের ভাষায় বলা যায় সামাজিক সংহতিকে তীব্র করেছে।
আধুনিক ফোকলোরের অনেক জনরা রয়েছে, শুধুই লোকসাহিত্য নয়, তাছাড়া ক্ষেত্র সমীক্ষাও এক্ষেত্রে অন্যতম অবলম্বন। ফোকলোর বলতে কি বোঝায় এ সম্পর্কে তিনি আন্তর্জাতিক মানের একটি সংজ্ঞাকে গুরুত্ব দিয়েছেন। সংস্কৃতি যেসব উপাদান ঐতিহ্যগতভাবে কোনো সংশ্লিষ্ট গ্রুপের মধ্যে ভিন্ন ভিন্ন ভাষ্যে, মৌখিকভাবে বা সামাজিক রীতি, প্রথা, বিশ্বাস বা অভ্যাসের আকারে সঞ্চারিত হয়, তখন তাকে ফোকলোর রূপে চিহ্নিত করা হয়। সংজ্ঞা থেকে বোঝা যায় ফোকলোরের গতি প্রকৃতি ও বৈশিষ্ট্য এবং প্রাণভোমরা সম্পর্কে। আর এই জন্য বৈশিষ্ট্য নির্ধারণ করে বলেছেন উদ্ধৃতি, ফোকলোর স্থবির নয়, জঙ্গম, চলমান। আর্থসামাজিক, মানসিক, মনস্তাত্ত্বিক বাস্তবতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের ফলে এর রূপান্তর ঘটে বা এবং ঘটছে। নতুন সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে কনটেক্সট তৈরি হয়, নতুন নতুন ফোকলোর ও তার আবাস স্থল। এই রূপান্তরেই লোক সংস্কৃতির প্রাণ। আর এই চরম সত্য ও বাস্তবতার ঐতিহ্যময় স্বরূপটিকে বিশ্লেষণের জন্য তিনি প্রাচীন বাঙালির লোকায়ত দর্শন চিন্তার ঐতিহ্যের ধারাবাহিকতায় একবিংশ শতকের দ্বিতীয় দশকের সময় পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যুর পূর্ব সময় পরিসরে লোকবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। শামজান খান ঐতিহাসিক প্রসঙ্গ সূত্রে প্রথমে বুঝতে চেয়েছেন ফোকলোর চর্চার প্রথাগত অঞ্চলকে। এ ব্যাপারে তিনি সুস্পষ্ট ধারণা নিয়েছেন এবং আমাদের জন্য সেই ধারণাকে উপস্থাপন করেছেন। উদাহরণ দিলে এই বিষয়টি খোলাসা হতে পারে। প্রাচীনকালে গ্রাম দেবতাকে কেন্দ্র করে গ্রাম সমাজে যে ধর্মীয় অনুষ্ঠান হতো, তার পাশাপাশি সামাজিক আচরণও ছিল, যা জঙ্গম ও স্থাবর দুই ধরনের উৎসবেই হতো। দেব মন্দিরে দেব মাহাত্ম্য গীত দীর্ঘ হওয়ার কারণে একঘেয়েমি কাটানোর জন্য প্রচলন ছিল পুতুল নাচের। চলত পুতুল নাচ এবং নাচের সঙ্গে গান। প্রাথমিক পর্যায়ের এই ধারাকেই তিনি বলেছেন লোক সংস্কৃতির উৎস। আর ভিত্তিটা দাঁড়িয়েছিল যে পন্থায়, এ ব্যাপারে তার সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণে মন্তব্য হচ্ছে উদ্ধৃতি, আদিম আচার অনুষ্ঠান ও পরবর্তীকালের ধর্ম ও জাদু বিশ্বাস ভিত্তিক সংস্কৃতি উপাদানে বাঙালি সংস্কৃতির প্রাথমিক পর্বের ভিত্তি নির্মিত। উদ্ধৃতি শেষ। উদাহরণ দিয়েছেন তিনি একাধিক। ভাদু ও টুসু এই দুটি লোকোৎসব যে প্রাচীন এবং জাদু বিশ্বাস ভিত্তিক তা তিনি উল্লেখ করেছেন তার লেখায়। জঙ্গম উৎসব হিসেবে যাত্রার কথা বলেছেন, কারণ সূচনা পটে যাত্রা ছিল ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ। এরও ব্যাখ্যা তিনি দিয়েছেন। পরবর্তী সময়ে যাত্রা তার ধর্মীয় বৃত্ত অতিক্রম করে সামাজিক বিষয়ের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে তা সাহিত্য নির্ভর। শামজান খানের মূল্যায়ন থেকে আধুনিক ফোকলোরের বৈশিষ্ট্য সুস্পষ্ট যে তা বলার অপেক্ষা রাখে না। লোকশিল্প কিভাবে আধুনিক ফোকলোর চর্চায় গুরুত্ববহ হয়ে উঠেছে এই বিষয়ে তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ, ঐতিহ্য ও আধুনিকতার নিরিখে লোকশিল্প অবলোকন। এই প্রবন্ধে তিনি তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যায় তিনি দেখিয়েছেন সংজ্ঞাসূত্র, অর্থ জিজ্ঞাসা, নান্দনিকতা, ব্যবহারিক প্রয়োজনীয়তা, মানবিক ও সাংস্কৃতিক বাগ্ময়তার প্রবহমানতা। পাশাপাশি অনুসন্ধান করেছেন ঐতিহ্য অন্বেষার সমাজ পরিবর্তনের অভিঘাতে সমাজ ইতিহাস ভিত্তিক যে লোকশিল্প তার রূপান্তর প্রক্রিয়াকে। আধুনিক ফোকলোর চর্চা বা গবেষণায় বিবরণমূলক পদ্ধতিকে তিনি খারিজ করে দিয়েছেন তার সুচিন্তিত মন্তব্যের মধ্য দিয়ে। আবার কোনো পদ্ধতি আধুনিক ফোকলোর চর্চায় যুগোপযোগী তারও ব্যাখ্যায় তিনি বলেছেন, বিবরণমূলক গবেষণায় বিশেষ শিল্পকলার রূপান্তর, বিন্যাসগত ভিন্নতা বা ক্রিয়াগত পরিবর্তনের চিত্র উন্মোচনের সুযোগ থাকে না, কিন্তু সমাজ এমনকি ঐতিহ্যগত সমাজেরও পরিবর্তন হয়। লোকশিল্প পটচিত্র হতে পারে, আলপনা হতে পারে, মৃৎশিল্পের নানান উপাদান সহ শোকের ফাড়ি হতে পারে। এইভাবে বহু লোকশিল্পের উদাহরণ দেওয়া যাবে। সামাজিক রুচি ও মানুষের মূল্যবোধের পরিবর্তন হয় আমরা জানি। এই রুচি ও মূল্যবোধের সঙ্গে লোকশিল্প খাপ খেয়ে চলতে পারে, আর পারে বলেই শামজান খান আধুনিক ফোকলোরে যুক্ত করেছেন নকশি কাঁথাকে।
কেননা বর্তমানে নকশিকাঁথার নানা আধুনিক ও তাৎপর্যময় ব্যবহার আছে। উল্লেখ করেছেন বিয়ের আসরে মহান একুশের আগের দিন রাতে শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয় এলাকায় আলপনা চিত্রের কথা। আর এই কারণে আধুনিক ফোকলোর চিন্তার বিশ্লেষণ থেকে তিনি যে মন্তব্য করেছেন তা খুবই প্রাসঙ্গিক। তিনি বলেছেন আসলে ঐতিহ্য যে নতুন ঐতিহ্য নির্মাণ করে এ তারও এক উদাহরণ। শামসুজ্জামান খান আধুনিক ফোকলোর চর্চার পদ্ধতি সম্পর্কে গুরুত্ব দিয়েছেন। তিনি আমাদের ধরিয়ে দিয়েছেন বাংলা ফোকলোরের উদ্ভবের ইতিহাস ঐতিহাসিক প্রসঙ্গ সূত্রে আলোকপাত হলেও আধুনিক ফোকলোর চর্চার উদ্ভবের ইতিহাস সম্পর্কে আমরা তেমন অবগত নই এবং এই নিয়ে তেমন উৎসাহ ফোকলোরবিদদের কাছ থেকে আমরা পাইনি। তিনি আন্তর্জাতিক পর্যায়ের মাঠ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে আধুনিক ফোকলোর চর্চার উদ্ভবের ইতিহাসের বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, উদ্ধৃতি, আমাদের দেশের সুপ্রাচীন ঐতিহ্যের প্রেক্ষাপটে সিনক্রনিক আলোচনায় যথেষ্ট নয়, ডায়াক্রনিক আলোচনাও বহু সমস্যার গ্রন্থিমোচনের সহায়ক। আমরা আশা করব ভবিষ্যতে এই বিষয়ে অনুপুঙ্খ বিজ্ঞান ভিত্তিক ও তথ্যনিষ্ঠ আলোচনার সূত্রপাত হবে। বাঙালির জাতিতাত্ত্বিক আত্মপরিচয় উদ্ধারের লক্ষ্যেই আমাদের লোক সংস্কৃতির উদ্ভব ও বিবর্তনের ইতিহাস নির্মাণ করা প্রয়োজন। উদ্ধৃতি শেষ। বিশ্বের আধুনিক ফোকলোরবিদ যারা তারা সাম্প্রতিককালের কনটেক্সট, পারফরমেন্স, পাঠভেদ, ফাংশন সম্পর্কে উৎসাহী। এ ব্যাপারেও তিনি কথা বলেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আধুনিক ফোকলোর চর্চাকে জানার জন্য ফোকলোর গবেষক ও অনুসন্ধিৎসুদের কয়েকটি বই পাঠের অভিজ্ঞতার প্রয়োজন বলে তিনি মনে করেন। শামসুজ্জামান খান এই ব্যাপারেও আন্তর্জাতিক মানের লেখক ও গ্রন্থের কথা উল্লেখ করেছেন কারণ সহ। তার মন্তব্য তুলে ধরছে, উদ্ধৃতি, আমাদের লোক সংস্কৃতি নিয়ে প্রচুর লেখালেখি হলেও এই প্রাথমিক এবং অতি প্রয়োজনীয় কাজটি এখনো বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন হয়নি। বাঙালির নৃতাত্ত্বিক ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত করে এই বিষয়টির উপর যথাযথ আলোকপাত করা না হলে আমাদের ফোকলোর চর্চার আধুনিক ভিত্তির উপর দাঁড়াতে পারবে না। মার্কিন মুলুকের ফোকলোর বিদ্যার একালের অন্যতম প্রধান স্থপতি ডক্টর রিচার্ড এম ডডসন আমেরিকান ফোকলোর বইটিকে ওইভাবে বিন্যস্ত করেছেন। অন্যদিকে ফোকলোর ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড সম্পাদনা করে তিনি আধুনিক ফোকলোর চর্চার উৎস মুখটি খুলে দিয়েছেন। ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডেও এই ধরনের বহু বই লেখা হয়েছে। জার্মানিতে ইয়োহান গটফ্রিড ভন হের্ডার প্রমুখের কাজের ধরনও তাই। তবে বর্তমানে আমেরিকা ও ইউরোপে পারফরমেন্স স্টাডি প্রাধান্য পাওয়ায় সিনক্রনিক পদ্ধতি ব্যাপকভাবে অনুষ্ঠিত হচ্ছে। উদ্ধৃতি শেষ। বাংলাদেশে আধুনিক ফোকলোর চর্চার জন্য উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে গবেষণা হওয়া প্রয়োজন। রূপরেখা তৈরি করে চর্চা এগিয়ে আসার তাগিদ তিনি দিয়েছেন এবং তার একাধিক প্রবন্ধে এই তাগিদ অনুভব করি। এই ব্যাপারে তার মন্তব্য হচ্ছে, উদ্ধৃতি, বাংলাদেশে ফোকলোর চর্চার একটি উপযোগী মডেল তৈরি না করা গেলে আমাদের ফোকলোর চর্চা হয়তো আরো দীর্ঘকাল থেকে যাবে বর্তমানের মতোই স্বতঃস্ফূর্ত, শিথিল এবং অগোছালো। অথচ যে কোনো বৈজ্ঞানিক গবেষণার মতো ফোকলোর চর্চাতেও স্বতঃস্ফূর্ততা নয়, যুক্তি, বিশ্লেষণ এবং প্রামাণ্য তথ্য চাই। প্রকৃতপক্ষে বিজ্ঞানই আধুনিক ফোকলোরের জন্মদাতা। সামাজিক অগ্রগতি ও বিজ্ঞান প্রযুক্তির উদ্ভবে ফোকলোরকে চিহ্নিতকরণের সহায়তা করেছে। উদ্ধৃতি শেষ। শামসুজ্জামান খান ফোকলোর চর্চার প্রধানত ধারণায় যুক্ত করেছেন আধুনিক বিজ্ঞান প্রযুক্তির দৃষ্টিভঙ্গি, যা লোকসংস্কৃতির রূপান্তরের ধারাটিকে স্বকীয়তায় দাঁড় করায়। শামসুজ্জামান খান লোকগল্প নিয়েও কাজ করেছেন। এর ভেতরেও আধুনিক যুক্তি ও পরম্পরাকে খুঁজেছেন। তিনি প্রবন্ধ লিখেছেন লোকগল্পের পরিযানতত্ত্ব ও আন্তঃসাংস্কৃতিক সংযোগ নিয়ে। সেখানে তিনি বিশেষভাবে দেখিয়েছেন লোকগল্পের কাহিনী কিভাবে পরিভ্রমণ করেছে এক জাতি থেকে অন্য জাতি সমূহে, দেশ থেকে দেশে। তবে লোকগল্পের ব্যবহারিক উদ্দেশ্য ও চরিত্রগুলো পরিভ্রমণ করলেও যে প্লট ও মোটিভ করে না তা আধুনিক ফোকলোর চর্চার নিরিখে উপস্থাপন করেছেন।
ফোকলোর যে সংগ্রহের বিষয় ছিল এবং এর সুপ্রাচীন ইতিহাস রয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন চীনের হান রাজাদের লোকসঙ্গীত সংগ্রহের উদাহরণের মাধ্যমে। ইতিহাস পর্যালোচনা করলে এই ক্ষেত্রে দুই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। এক, প্রাচীনকালে ফোকলোর সংগ্রহ করার ক্ষেত্রে কোনো সুচিন্তিত ও সংগঠিত প্রয়াস ছিল না। দুই, চীনা রাজারা ফোকলোর বা লোকসঙ্গীত সঙ্গীত সংগ্রহ করতেন প্রীতি থেকে, না রাজ্য শাসনের সুবিধার্থে। অর্থাৎ রাজারা জনগণের মনের খবর জানবার জন্যই ফোকলোর সংগ্রহে ব্রতী ছিলেন। একটি জাতির আত্মপরিচয়ের স্বরূপ উপলব্ধির জন্যে যে ফোকলোর কতখানি গুরুত্বপূর্ণ তার তুলনামূলক উৎকৃষ্ট উদাহরণ তুলে ধরা হয়েছে ফিনল্যান্ডের মাধ্যমে। শামসুজ্জামান খানের মন্তব্য তুলে ধরছি এই ক্ষেত্রে একটি উদ্ধৃতি। জার্মানদের মতো সমৃদ্ধ ভাষা সাহিত্যের ঐতিহ্য ছাড়াই ফোকলোর উপাদান থেকে প্রথমবারের মতো সোনালী শস্য ঘরে তুলতে সক্ষম হয় দীর্ঘদিন ধরে পরাধীন নর্ডিক অঞ্চলের এক ক্ষুদ্র দেশ ফিনল্যান্ড। প্রকৃতপক্ষে তখন ফিনল্যান্ডের যেমন কোনো উল্লেখযোগ্য জাতীয় ইতিহাস ছিল না, তেমনি স্ট্যান্ডার্ড কোনো ভাষাও ছিল না। অতএব সংগত কারণেই কোনো সাহিত্যিক ঐতিহ্যও তাদের ছিল না। প্রথমত রুশদের অধীনে ও পরে সুইডেনের অধীনে থাকার ফলে উচ্চবিত্তের ফিনরা রুশ ও সুইডেনের ভাষায় ব্যবহার করতেন। আত্মপরিচয়ের মাধ্যমে ও জাতীয় চেতনার বাহন হিসেবে গ্রামাঞ্চলে ব্যবহৃত দেহাতি ফিনিশ ভাষা ব্যবহার করার কথা উচ্চ সমাজের ফিনরা চিন্তা করেননি। এলিটদের দ্বারা উপেক্ষিত এই লোকজ ভাষায় ধীরে ধীরে ফিনদের জাতিসত্তা বিকাশে মূল এবং অনিবার্য ভূমিকা পালন করে। ফিনল্যান্ডের ফোকলোরের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি শামসুজ্জামান খান ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ফিনল্যান্ডের ফোকলোর মেথোডোলজিকে, অর্থাৎ ফোকলোর উপাদান বিশ্লেষণের মাধ্যমে একটি সুসংবদ্ধ পদ্ধতি যে আবিষ্কার হয়েছিল তার বিবরণ। এক্ষেত্রে জুলিয়াস ক্লুহন এবং তার হঠাৎ মৃত্যুর পর সুযোগ্য পুত্র কার্লে ক্লুহনের যে ভূমিকা তা তুলে ধরেছেন। জুলিয়াস ক্লুহন প্রথম ফোকলোর উপাদান সংগ্রহ এবং তার উপর মন্তব্য ও বিবরণ লেখার পর ওইসব উপাদানের ভেতর থেকে ফোকলোর অনুসন্ধানের সূত্রের রূপরেখা নির্ধারণ করেছেন, কিন্তু পূর্ণতা পায়নি তার আকস্মিক মৃত্যুর কারণে। তবে তার পুত্র কার্লে ক্লুহন ফোকলোর চর্চার মধ্য দিয়ে যে পদ্ধতি উদ্ভাবন করেন তা আধুনিক ফোকলোর চর্চায় উল্লেখযোগ্য সংযোজন। তার উদ্ভাবিত পদ্ধতির নাম ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি বা ফিনিশ পদ্ধতি। কার্লে ক্লুহনের ফোকলোর মেথোডোলজি নামে প্রকাশিত গ্রন্থটিতে শামসুজ্জামান খান ফোকলোর গবেষকদের জন্য বাধ্যতামূলক গ্রন্থ হিসেবে উল্লেখ করেছেন তার লেখায়। গ্রন্থের গবেষণা পদ্ধতি সম্পর্কে তিনি বিশ্লেষণ করেছেন তার লেখায়। তিনি বলেছেন, লেখক তার বইয়ে কোনো অঞ্চলের ভাষা বা ধর্মীয় বিশ্বাস সংস্কারের অনুপুঙ্খ বিবরণ লিপিবদ্ধ করেননি। এমনকি তিনি সাহিত্যের ছাত্রের মতো ফোকলোরের মনস্তাত্ত্বিক পটভূমিকা বা ফোকলোরের সঙ্গে সমাজতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক উপাত্তের কোনো তুলনামূলক আলোচনাতেও যাননি। তার উন্নিষ্ট ছিল ফোকলোরের উৎস অনুসন্ধানের একটি উদ্ভাবক, যা বিষয়টির বিভিন্ন উপাদানের উৎপত্তিস্থল ও তার প্রচারের ধারাকে চিহ্নিত করবে। আধুনিক ফোকলোর গবেষণায় ফিল্ড ওয়ার্ককে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রেও আন্তর্জাতিক পর্যায়ে যে রূপরেখা তার অনুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। এক্ষেত্রে আমরা বলবো যে শামসুজ্জামান খান যা 1985 সাল থেকে বাংলা একাডেমিতে যে তিনি ফিল্ড ওয়ার্কের মাধ্যমে ফোকলোর চর্চার যে আধুনিকায়ন ঘটিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি নিজেও কিন্তু ফিল্ড ওয়ার্কে যুক্ত হয়েছেন। শুধু যুক্ত হননি, বিশেষ বিশেষ অঞ্চলকে গুরুত্ব দিয়ে তিনি সেই অঞ্চলের বিশিষ্ট যে ধারাগুলো মানে বিলুপ্ত প্রায় ধারা, প্রায় অবলুপ্ত ধারা এবং এমন বিষয়াদি আছে যা এখনো প্রবহমান, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক ধারায় এখনো চিহ্নিত নয়, এসবকে তিনি তার সঙ্গীদের নিয়ে বেশ কয়েকদিন থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সাক্ষাৎকার গ্রহণ করে তিনি এই কাজগুলি করেছেন। এবং যারা আধুনিক ফোকলোর চর্চায় ব্রতী হয়েছেন
তাদের প্রত্যেককেই তিনি পরামর্শ দিয়েছেন যে মাঠে যাও, ক্ষেত্র সমীক্ষা করো। এইভাবেই তিনি আমাদের অগ্রসর করে দিয়েছেন আধুনিকতার ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে আর সক্রিয় ঐতিহ্যবাহী নিষ্ক্রিয় ঐতিহ্যবাহকের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি আধুনিক ফোকলোর গবেষণায় কোনো গোষ্ঠীর ঐতিহ্যগত সাংস্কৃতিক উপাদানের পরিবেশনাও যে অপরিহার্য, এই বিষয়টিকেও তিনি তুলে ধরেছেন। এর জন্য যে পারফরমেন্স থিওরির গুরুত্ব রয়েছে, তার সমর্থনে ফোকলোর তাত্ত্বিক রজার আব্রাহামের কথাও উল্লেখিত হয়েছে। ফোকলোরের পারফরমেন্স এতই গুরুত্বপূর্ণ যে এটি যদি কোনো গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য অনুপস্থিত থাকে, তাহলে সেই উপাদান ফোকলোর নয়। এটিও আমাদের মনে করিয়ে দিয়েছেন শামসুজ্জামান খান। আমাদের সমাজে অনেকের ধারণা এবং অভিমত এই যে আমাদের লোক সংস্কৃতি বা ফোকলোর হারিয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণ করা জরুরি। এটি শুধু ধারণা নয়, আক্ষেপও। কিন্তু আধুনিক ফোকলোর চর্চায় শামসুজ্জামান খান বিভিন্ন ধরনের উদাহরণের সাহায্যে আমাদের দেখার দৃষ্টিকে সময় উপযোগী করার তাগিদ অনুভব করিয়েছেন। আধুনিক ফোকলোর বিজ্ঞানীদের অভিমত অনুসারে তিনি বলেছেন, ফোকলোর প্রত্নতত্ত্বের মতো স্থির বা অপরিবর্তনীয় উপাদান নয়, ফোকলোর প্রবহমান এবং বহুভাষ্যে বিদ্যমান। এর নতুন নতুন রূপান্তরে শুধু হয় না, সময়ের বিবর্তনে গড়ে ওঠে নতুন ফোকলোর। এর সপক্ষে উদাহরণ দেওয়া হয়েছে তার অনেক লেখায়। একসময় গ্রাম বাংলায় লোক সংস্কৃতির উপাদানের উৎস ছিল ধর্মনিরপেক্ষ ধর্মীয় উৎসব এবং লোক সমাজের সাধারণ ঐতিহ্যগত সম্পদ, নববর্ষ উৎসব, লোকসঙ্গীত প্রভৃতি। বর্তমানে গ্রাম বাংলায় প্রযুক্তির কল্যাণে নতুনতর বহু উপাদান যুক্ত হবে, এই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। যুক্ত হচ্ছেও বলা যায়। যেন আমাদের জামদানির যে বুনন, জামদানির বুনন আজ বিশ্ব সম্পদের স্বীকৃতি পেয়েছে। জামদানি আমাদের যে নকশাগুলি ছিল, আদি নকশাকে আমাদের আধুনিক রুচির সঙ্গে বলা যায় মিলিয়ে নতুনতর নকশা তৈরি হচ্ছে। আর শুধু তাই নয়, একসময় যে ক্ষেত্রে কেবলমাত্র যে আমাদের ঐতিহ্যবাহী পেশাজীবী অর্থাৎ পৈতৃক সূত্রে পরম্পরায় যারা কাজ করতেন, গোষ্ঠীবদ্ধভাবে কাজ করতেন, সেখান থেকে নতুন নতুন পেশাজীবী কিন্তু তৈরি হচ্ছেন। জামদানি তৈরিতে একসময় আমরা আমাদের গ্রামে বলা হতো যে জোলা, যারা তৈরি করেন তাদেরকে জোলা বলা হতো। কিন্তু এই যে বিষয়টি এখন কেবলমাত্র জোলাই নয়, মানে তাদের বংশ পরম্পরা যে জোলা তেমন নয়, নতুন করে সাধারণ মানুষ, অন্য পেশার মানুষও কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছে। কিছুদিন প্রশিক্ষণ নিয়ে ওস্তাদের কাছে বসে থেকে সাগ্রেদ সেজে নিজেকে তিনি নবায়ন করছেন। এবং আমাদের এই যে লোকশিল্পের ধারা, যে আমাদের বলবো যে নকশি যে শাড়ি, জামদানি শাড়ি, তাকে সমৃদ্ধ করছেন। ঠিক এই ধরনের আমাদের লোকশিল্পের নানান ধরনের উপকরণ আছে। যেমন মাটির একসময় আমাদের দেখবো যে তৈজসপত্র বলতে কেবলমাত্র মাটির হাড়ি, পাতিল, এগুলোই তৈরি হতো। তো সেই ক্ষেত্রে যদিও পেশার লোক নানান জায়গায় ছিটকে পড়েছেন এবং পেশার লোক অনেক কমে এসেছে, কিন্তু পেশাকে কিন্তু আঁকড়ে ধরে ওই নবায়নই তারা ঘটাচ্ছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, যে সেই মাটির যে জিনিসপত্র, যে গ্লাসটি আমরা ব্যবহার করতাম বা যে জগটি আমরা ব্যবহার করতাম, সেটি আর এখন আর আমাদের হয়তো পানি খাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না। সেটি এখন নতুন করে একটি ফুলের টবে ব্যবহৃত হচ্ছে। সেটি আমরা শোকেসে সাজিয়ে রাখছি, সেটি ওয়ালমেট বা দেয়ালে সেখানে স্থান পাচ্ছে। আমরা যদি বলি যে আমাদের যে ইটের আরো নানান ধরনের আমাদের যে কারুকাজ আছে, টেরাকোটার গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে। বিশেষ করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় নানান ধরনের টেরাকোটা পাবো, যে টেরাকোটার মধ্যে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক চেতনা। এই যে নতুন তর করে সংযোজন হওয়া, রূপান্তরের মধ্য দিয়ে বিকশিত হওয়া, এগুলি কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে এবং ঘটছে। আমরা আমাদের এক সময় যেমন বলা হতো যে কাঠের ঘোড়া
আহ, সেই সোনার গায়ে তৈরি হতো আগের দিনের মতো, এখন হয়তো তেমন হয় না, কিন্তু তেমন না হলেও এর চাহিদা কিন্তু বেড়েছে একটু আন্তর্জাতিক মানের। কারণ ওই যে পুতুলের গায়ে যে নকশাটা ছিল, সেই নকশায় যে আমাদের যে প্রাচীন তম যে নকশা, সেখানে কিন্তু আধুনিক কিছু যুক্ত হয়েছে, নকশা বা রুচি। ফলে দেখা যাচ্ছে এগুলি এখন সেই খেলনা হিসেবে নয়, আমাদের ব্যবহৃত হচ্ছে সৌন্দর্যের প্রতীক হিসাবে। নানান ধরনের নান্দনিকতা সেখানে আছে। আমি যেমন বাংলাদেশের পাটি শিল্প নিয়ে আমি নিজেও কাজ করেছি। একটা সময় ছিল যে পাটি শিল্প ঠিক তেমন ভাবে বলবো যে একটা বিকাশ ছিল না, প্রায় বিলুপ্তির পথে যাচ্ছিল। কিন্তু বাংলাদেশের সেই সিলেট অঞ্চল, আমাদের ময়মনসিংহ অঞ্চল, মুন্সিগঞ্জ অঞ্চল, রাজশাহী, বরিশাল, ওই সিরাজগঞ্জ প্রভৃতি অঞ্চলে এখন যে ব্যাটটি দিয়ে, যে গাছটি দিয়ে পাটি বোনা হয় বা তৈরি করা হয়, শীতল পাটি তৈরি করা হয়, সেই মুদ্রা গাছের কিন্তু চাষাবাদ হচ্ছে, ব্যাপক চাষাবাদ। ফলে এই চাষাবাদের আমাদের আশাকে জাগিয়ে তোলে, এবং কিভাবে তোলে? এই পাটির একটা নতুনতর আমাদের রূপান্তর ঘটছে। এবং এই যে পাটির যে বুনন, এই বুননের কারণেও যে শীতল পাটির বুনন, আমাদের যে জামদানি শাড়ির যে বুনন, এটির কারণে কিন্তু শীতল পাটিও আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো। তো ফলে আমরা বলবো যে এগুলি যদি বিলুপ্তি হয়ে যেত, তাহলে হয়তো ওই বিশ্বর যে মান বা বিশ্বমানের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হয়তো পেত না। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ফোকলোর যে যে অবস্থান, সেই অবস্থানে অনেকেই যুক্ত হচ্ছেন, নানানভাবে কাজ করছেন। অনেক তরুণরাও এগিয়ে আসছে, তারা অঞ্চল বিশেষে কাজ করছেন। যেন এক্ষেত্রে আমাদের উপস্থাপক সঞ্চালক বিজন কুমার মণ্ডল বলেছিলেন বাংলা একাডেমির 64 জেলার লোকজ সংস্কৃতি গ্রন্থমালার কথা। আমার সৌভাগ্য হয়েছিল যে এই সঞ্জমান খান স্যারের সঙ্গে সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করা, এবং এটা বাংলা একাডেমির যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও জানেন যে এই বইটির পেছনে আমি সেই সকাল 10টা থেকে বাংলাদেশে রাত 11টা, কখনো 11:30, 12টাও বেজেছে, এভাবেই শ্রম খেটে গ্রন্থগুলিকে দাঁড় করানো হয়েছে। আর 64 জেলার থেকেই সংগ্রাহক নেওয়া হয়েছিল, তারাও পরিশ্রম করেছেন, একেবারে মাঠ পর্যায়ে গিয়েছেন, তাদেরকে ক্ষেত্র সমীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিভাবে তারা ক্ষেত্র সমীক্ষা অংশ নেবেন। ফলে ওই যে 64 জেলার যে আমরা বলবো যে সংগ্রাহক যে এক ধরনের তৈরি করা হয়েছিল, এই সংগ্রাহকও কিন্তু তারা আধুনিক ফোকলোরের সংগ্রাহক। ফলে 64 জেলার যদি 5 জন করেও সংগ্রাহক তৈরি হয়ে থাকে, তাহলে আমরা দেখব একাধিক প্রচুর সংগ্রাহক আসছেন, এবং তারা হয়তো ওই সময় প্রথম সেই বাংলা একাডেমির সংগ্রাহক ছিলেন ফোকলোর গবেষক হিসেবে। এখন তাদের প্রত্যেকেরই বলা যায় 4টি 5টি করে কিন্তু গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং ফোকলোর বিষয়ক। ফলে আমরা বাংলাদেশে ফোকলোর নিয়ে যথেষ্ট আশাবাদী, এবং সেই আশাবাদী বলেই আমাদের ফোকলোর চর্চা নানান ধরনের নানান মাত্রায় এগোচ্ছে। শুধু তাই নয়, এখানে সাংগঠনিকভাবেও আমরা বলবো যে যে অর্থে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন অর্থে বাংলাদেশে কিন্তু কখনো কোনো বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ ছিল না, কিন্তু প্রথমেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ খোলা হয়, এবং তারপর ময়মনসিংহ ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ফোকলোর খোলা হয়েছে। ফলে এখানেও নতুন নতুন ফোকলোর গবেষক কিন্তু সৃষ্টি হচ্ছেন, এবং তারা আধুনিক জ্ঞানকে সঙ্গে নিয়েই, অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তারা কাজ করছেন। কারণ তারাও ফিল্ড ওয়ার্ক করছেন প্রচুর, এবং সেই তাদের যদিও সেটা তার শিক্ষার প্রয়োজনে বা তার পড়াশোনার বা একাডেমিক প্রয়োজনে, কিন্তু সেই একাডেমিক প্রয়োজনটা মেটাতে গিয়েই
তারা কিন্তু আমাদের পরোক্ষভাবে ফোকলোরের কিন্তু উপকার করে যাচ্ছেন। আর সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে এই ফোকলোর চর্চাকে বিকশিত করার জন্যে, ডিসিপ্লিন পর্যায়ে নিয়ে আসার জন্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একসময় ভিসি ছিলেন। মজহারুল ইসলাম স্যারের সহোদর প্রফেসর ডক্টর আব্দুল খালেক, তিনিও ফোকলোরবিদ। তিনি মূলত এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে কিভাবে ফোকলোর চর্চা ঘটানো যায় এবং এটা ফোকলোর বিভাগ খোলা যায়, তার উদ্যোগ তিনি প্রথম নিয়েছিলেন এবং তিনি তখন ভিসি ছিলেন সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। ফলে আমাদের মাঠ পর্যায় থেকে শুরু করে সর্ব স্তরের যেসব লোক সংস্কৃতি গবেষক, লোক সংস্কৃতি বিদরা রয়েছেন, তাদের পরিশ্রম আছে, তাদের শ্রম আছে। সেক্ষেত্রে তরুণ অনেক আছেন, তাদের নাম উল্লেখ করতেই হয়। সিলেট অঞ্চলের খুব গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন সুমন কুমার দাস, বাংলা একাডেমিতেও চাকরি করছেন। আমাদের সাইমন জাকারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে রৌশন জাহিদ বা সাকার মুস্তফা, তিনি ত্রিশাল যে বিশ্ববিদ্যালয় সেখানকার ফোকলোর বিভাগের তিনি আর এছাড়াও মফস্বল পর্যায়ের একেবারে মফস্বলী থেকে, যাদেরকে মফস্বলী লেখক বলা যাবে না, তারাও জাতীয়ভাবে চর্চা করছেন। সেই নেত্রকোনার বেশ কয়েকজন, আয়ুব ভাই সহ সঞ্জয় থেকে শুরু করে আর অনেকে আছেন এবং তারা আমাদের ফোকলোর নিয়ে কাজ করছেন। আমরা বাংলাদেশের যে ফোকলোর এবং সেই ফোকলোর চর্চায় শামসুজ্জামান খান, তার অবদান অবিস্মরণীয়। তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন তার এই আধুনিক ফোকলোর চর্চার জন্য। সবাইকে শুভ কামনা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আনন্দে থাকবেন। ধন্যবাদ ডক্টর আনিরুল রহমান সুলতান সাহেবকে বাংলা আমাদের একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সময় আমরা যেটা ওনার মুখ থেকে বিশেষ করে বাংলাদেশে যে লোক সংস্কৃতির চর্চার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার ক্ষেত্রে শামসুজ্জামান খান সাহেব তিনি যে রীতিনীতি প্রয়োগ করেছিলেন আধুনিকতার দৃষ্টিভঙ্গিতে, তিনি সেটা বিস্তারিতভাবে আলোচনা করলেন। বিশেষ করে লোককথার বা লোকসঙ্গীতের বা উৎসবের মধ্য দিয়ে আমাদের লোক সংস্কৃতির যে দিকগুলো বিজ্ঞান ভিত্তিক যে পর্যালোচনা, সেই পর্যালোচনা কিভাবে তিনি করেছেন তার একটা ধারাবাহিকতা তিনি দিলেন। এবং বাংলাদেশে যারা যে সমস্ত লোক সংস্কৃতি চর্চা করছেন পঠন পাঠনের সঙ্গে যুক্ত থেকেও অথবা পঠন পাঠন ছাড়াও, বিশেষ করে বিভিন্ন জেলা 64 জেলার যে 64 খণ্ডে যে লোক সংস্কৃতির গ্রন্থমালা প্রকাশিত হয়েছিল, এখানে যে সংগ্রাহকরা নিযুক্ত ছিল তারা হয়তো প্রাথমিকভাবে লোক সংস্কৃতি সে বিষয়ে তত প্রত্যক্ষ না জানলেও তাদের নিজস্ব যে ধারা, সেই ধারাটা রীতিনীতি তারা সংগ্রহ করেছিল এবং যে বিদ্যাটা, যে পদ্ধতিটা তারা শিখেছিলেন, তার অন্যতম উদ্যোক্তা ছিলেন শামসুজ্জামান খান। এবং বাংলাদেশের লোক সংস্কৃতি চর্চার সেই ধারাটাকে, সেই রীতিটাকে কিন্তু ব্যাপ্তি ঘটিয়েছেন তিনি। বাংলাদেশে আজকের দিনে যে সমস্ত প্রতিষ্ঠিত লোক সংস্কৃতিবিদ যাদের একাধিক গ্রন্থ রয়েছে এবং গ্রাম বাংলার যারা সংগ্রাহক লোক সংস্কৃতি চর্চা করছেন, এবং এই সমস্ত ধারাটাকে তিনি কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী শামসুজ্জামান খানের কিন্তু তার ব্যাপ্তি ঘটেছে। আমরা বিস্তারিত তথ্য জানলাম এবং বাংলাদেশের তথা আমাদের অবিভক্ত বাংলা, আমি যে ভারতবর্ষ ধরি, প্রাথমিক পর্যায়ে যে লোক সংস্কৃতি চর্চার যে সংগ্রহ এবং তার বিশ্লেষণ, এবং বিশ্লেষণটা পরবর্তীকালে এসছে, এই বিশ্লেষণের ধারা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে তার রূপরেখাটা আলাদা এবং সেই ধারাটাকে
কিভাবে শামসুজ্জামান খান তিনি ব্যাপ্তি করিয়েছেন, ঘটিয়েছেন, সেই বিষয়ে কিন্তু উনি আলোকপাত করলেন। আমরা সেই বিষয়ে একটু সমৃদ্ধ হলাম। আমরা একটু দাদা একটু যুক্ত করতে চাই, আমি সময়টা এই জন্যই রেখেছিলাম যে আপনাকে দিয়ে, সেটা হচ্ছে শামসুজ্জামান খান যে জায়গাটায় রাখলেন সেখান থেকে আবার আমাদের নতুন করে পথ চলা শুরু হয়েছে একটু ভিন্নভাবে। সেক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবেন বলে আশা করি বর্তমান বাংলা একাডেমির যে আমাদের মহামান্য বা মান্যবর যে মহাপরিচালক দেশবরেণ্য কবি মোহাম্মদ নুরুল হুদা। সেটা এই জন্যই বলছি যে আমাদের শামসুজ্জামান খান স্যার একটি কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে আমাদের যে ঐতিহ্যিক যে ইতিহাস লোকসংস্কৃতির বা ফোকলোরের এবং তার যে নান্দনিক যে বিকাশ বা নান্দনিক যে ঐক্যসূত্রতা বা নান্দনিক যে আদিমতা থেকে শুরু করে বর্তমান ধারাবাহিকতা, এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। একটি জিনিস বাকি আছে, সেই জিনিসটি বরেণ্য কবি এবং ফোকলোরবিদ তিনি আরেকটি কাজে হাত দিয়েছেন এবং চেষ্টা করছেন যে লোক সংস্কৃতির মূল্যমান কিভাবে নির্ধারণ করা যায়। অর্থাৎ লোক সংস্কৃতি কিন্তু একটি মূল্যমান আছে, সেই মূল্যমানটা কিন্তু আমাদের বাংলাদেশে ওইভাবে দেখা হয়নি। তো দেশবরেণ্য কবি এবং আমাদের যে ফোকলোরবিদ মোহাম্মদ নুরুল হুদা, তিনি এই কাজটি নতুন করে হাত দিয়েছেন এবং তিনি চেষ্টা করছেন 64 জেলার এই লোক সংস্কৃতির বা ফোকলোরের মূল্যমানটাকে তিনি নির্ধারণ করবেন এবং এর উপযোগিতা কিভাবে তৈরি হচ্ছে, এর অর্থনৈতিক দিকটা কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং সেই সমৃদ্ধ করার মধ্য দিয়ে লোক সংস্কৃতিকে কিভাবে টেকসই করা যায় সেদিকটির দিকে তিনি কাজ করছেন। খুব ভালো ভালো বললেন। এটা খুবই জরুরি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে লোক সংস্কৃতি একটি সমাজের বা একটি জাতির তার ভিতটা কিভাবে তৈরি করা যায় সমাজ গঠনের ক্ষেত্রে, তার অর্থনীতির ক্ষেত্রে এবং তার শিক্ষার ক্ষেত্রে, সামগ্রিক এবং সংস্কৃতি তো বটেই। একটা জাতিকে যদি এগিয়ে যেতে হয়, এই লোক সংস্কৃতি তার ভিত্তিমূল। যদি আমরা সেই মূল্যমানটা না বুঝতে পারি আমাদের সকলের কাছে, আমার আপমর যে সমস্ত মানুষ আছে, যে সমাজে মানুষ, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের বিশ্বে অনেক অনেক দেশ আছে যারা এই মূল্যমানটা তারা নির্ধারণ করে তাদের সমাজে, তাদের প্রজন্মের মধ্যে সেটা প্রভাবিত করছে বলেই সেই জাতি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা পৌঁছতে পারিনি। এই উদ্যোগটা আমি ব্যক্তিগতভাবে খুবই স্বাগত জানাচ্ছি। খুবই জরুরি কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা স্বয়ংসম্পূর্ণ করতে পারলেই এক জাতি তার আজকের দিনে যে প্রজন্ম, এই প্রজন্মকে কাছে আমরা আমাদের যে নিজস্ব সত্তা, আমি কে, আমার সংস্কৃতি কি, আমি কার উপর দাঁড়িয়ে আছি, সেটা পৌঁছতে পারবে। তবেই কিন্তু তার ভিত, মানে আমি বলবো যে একটা ছোট গাছ যখন সে ময়ূরও হয়, তার ভিতটা কিন্তু সেরকম থাকে। সেই জাতির সেই ভিতটা কিন্তু এই লোক সংস্কৃতি সেটা করে দিতে পারবে। সেই জন্য আপনাদের এই কাজকে আমি সাধুবাদ জানাচ্ছি। এগিয়ে চলুন, আর নিশ্চয়ই সাফল্য আমরা আগামী দিনে পাবো এই কামনা করছি। আপনাকে আবারও আমরা একাডেমি অফ ফোকলোরের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাইছি না। আপনি অবশ্যই আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং আপনি সময় দিলেন। আপনাদের কথাবার্তা আমরা শুনলাম। আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা পাবো এই আশা রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আজকের শ্রোতারা যারা আছেন সকলের সুস্থতা কামনা করে আজকের যে বক্তৃতা তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।